স্বৈরাচারের পরিণতি নিদর্শন হবে গণভবন, শিগগিরই জাদুঘরের কাজ শুরু করতে গঠিত হবে কমিটি, জানালেন উপদেষ্টারা। অস্থিরতার মধ্যেই খুলেছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। আরেক মামলায় তারেক রহমানকে খালাস, মোশাররফ আব্বাস সহ ৮ নেতাকে অর্থ পাচারের অভিযোগ থেকে দুদকের অব্যাহতি। চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে যান তিনি। সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ তাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। পরিচালক আরও জানান, গুলিবিদ্ধ ৪ জনের অবস্থার উন্নতি হচ্ছে। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এরপর গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কী হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না উল্লেখ করে বিজিবি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দেন। বিজিবি সদস্যদের সীমান্তে পিঠ প্রদর্শন না করার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাকেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে তাদের চাকুরিচ্যুত করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।
অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও ৩০টির মতো তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীর সাঁজোয়া যান। তবে শিল্পাঞ্চলের উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। শুক্রবার শ্রমিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে বৈঠক করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৈঠক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের তরফে নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকেই উৎপাদনে ফেরার ঘোষণা দেয়া হয়। শিল্প কারখানার নিরাপত্তায় নেওয়া হয় সর্বোচ্চ ব্যবস্থা। তা সত্ত্বেও কমেনি অস্থিরতা। সকালে এবং দুপুরে 2 দফায় ছুটি ঘোষণা করা হয় একের পর এক কারখানায়। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিক পক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের 3টি তৈরি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, শারমিন গ্রুপ, হামিম গ্রুপ ও ডেকো গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন মজুরি কাঠামোতে কাজ করে আসছেন শ্রমিকরা। পরিবর্তিত পরিস্থিতির সুযোগে হাজিরা বোনাস 600 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা নির্ধারণ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকলেও আইনগত ব্যবস্থা না নেওয়া, ঈদের ছুটি 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি তুলছেন যা তাদের বিস্মিত করেছে। আর এসবের নেপথ্যে বহিরাগতদের ইন্ধনের বিষয়টি আসছে ঘুরে ফিরে। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। চলমান অস্থিরতার মুখে ভারতীয় মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পার্ল গ্রুপ ছাড়াও বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। মাদারীপুরে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার 2014 সালের 22 ডিসেম্বর মানহানি মামলাটি করেন। পরে মামলার বাদী বাবুল আক্তার নিজেই গত 7 আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। বিএনপির শীর্ষ 6 নেতাসহ 8 জনকে অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাস। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এম মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল ও তাফসির আওয়াল। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা
বের হতে শুরু করেছে। সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, আমেরিকা ও যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে সবার ঠাঁই হলেও শেখ হাসিনা ঠাঁই হয়নি। ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের। এটা কারা ঘটিয়েছে? ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। চাকরিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন, পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়। এমনকি বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে অবস্থান নেন তারা। সংস্কারের সরকারের মাধ্যমে ৩৫ আসবে। আমাদের দেশের রাজনৈতিক কালচারে বা আন্দোলন প্রেক্ষাপটের কালচারে একটা জনদুর্ভোগ তৈরি করা ছাড়া কেন যেন সরকারের কোনো পথ হয় না বা দায়িত্বশীলদের টনক নড়ে না। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে আবেদনের সময়সীমা ৩০ হওয়ার কারণে এখন দেশে দক্ষ জনবল ও গবেষক গড়ে উঠছে না। বয়সসীমা ৩৫ করার সিদ্ধান্ত বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। আমরা পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করব, চাকরিতে প্রবেশ করে আমরা আমাদের বেকারত্ব গোছাবো, কিন্তু আজকে ৩০ নামক একটা সংখ্যায় আমাদেরকে আটকে রেখে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত ৩৫-এর দাবি এই সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সসীমা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে একথা বলেন তিনি। আরও জানান, এ সময় পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। মেজবাহ হাসানের রিপোর্ট। স্বৈরাচার শাসনামলে অনিয়ন্ত্রিত বাজার, কালো টাকা সাদা, ব্যাংক লুট সহ আর্থিক খাতের বড় বড় অনিয়ম সংস্কারে কাজ করছে নতুন সরকার। সব খাত সংস্কারে উদ্যোগ নিলেও শেখ হাসিনা সরকারের অবসানের 1 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। তাই বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। অনেকের ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো। এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমাতে কিন্তু ওরা সাফার করবে। চলমান তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানান নতুন সরকারের এই অর্থ উপদেষ্টা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
জাতীয় সংগীত পরিবর্তনের কোনো চিন্তাভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আলোচিত ত্বকী হত্যার 11 বছরে বিচারহীনতা ও হত্যার সাথে শামীম ওসমান ও তার পরিবার জড়িত দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ত্বকী হত্যা বিষয়ক গোলটেবিল বৈঠকে সংগঠনটির আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি এই দাবি জানান। অভিযোগ করেন, শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে দিয়ে ত্বকীকে হত্যা করিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের পাশে থাকায় এ ঘটনার বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় জুলাই শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ত্বকী, সাগর রুনি, তনুসহ ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে ত্বকীকে হত্যা করেছিল। এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ 9 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, এই সরকারের সময়ও একইভাবে হামলা হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। স্বৈরাচারের পরিণতি নিদর্শন হবে গণভবন, শিগগিরই জাদুঘরের কাজ শুরু করতে গঠিত হবে কমিটি, জানালেন উপদেষ্টারা। অস্থিরতার মধ্যে খুলেছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। আরেক মামলায় তারেক রহমানকে খালাস, মোশাররফ আব্বাস সহ 8 নেতাকে অর্থ পাচারের অভিযোগ থেকে দুদকের অব্যাহতি। এবং চাকুরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।